নমস্কার বন্ধুরা, ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা অনেকেই জানেন যে বরাবরই আমি একটু অফবিট জায়গা পছন্দ করি, তাই বিভিন্ন ট্যুরিস্ট স্পটের আশেপাশে অজানা যে সমস্ত জায়গা আছে তার খোঁজে বারংবার আমি বেরিয়ে পড়েছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আর তুলে ধরেছি সেই সমস্ত জায়গার অজানা জায়গার ইতিহাস এবং ঠিকানা। তাই আজও তার ব্যতিক্রম হবে না। পুরীর খুব কাছে অপূর্ব সুন্দর একটা বৌদ্ধ কমপ্লেক্স রয়েছে, যেখানে গেলে আপনারা একদিনে অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারবেন এবং সবকটি অজানা। পুরীর সাইট সিনে কিন্তু আমরা কেউ এই সমস্ত জায়গাগুলো ভিজিট করি না। আমরা চিরাচরিত সেই কোণারক মন্দির, ধবলগিরি, উদয়গিরি ঘুরতে অভ্যস্ত। তার বাইরে আজকের এক নতুন জায়গার হদিশ দেব আপনাদের সামনে। দেরি না করে চলুন ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম পুরীর কাছে অজানা জায়গা রত্নগিরি, আর সেই রত্নগিরির পর থেকে আমাদের আজকের ভিডিও স্টার্ট হচ্ছে। যারা আগের ভিডিও এখনো দেখেননি, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। চলুন, আজকের প্রথমে আমরা পৌঁছে গেছি উদয়গিরি। এই উদয়গিরি কিন্তু ভুবনেশ্বরের উদয়গিরি, খণ্ডগিরি ওই উদয়গিরি নয়, এটা কটকের উদয়গিরি। বাঁদিকে রুক্ষ পাহাড়ের পাশ ধরে রাস্তা এগিয়ে চলল উদয়গিরির উদ্দেশ্যে। গিয়ে দেখলাম জমজমাটি ভিড়, কারণ বছরের প্রথম দিন 2024-এর 1 জানুয়ারি আমরা চলে গিয়েছিলাম এই জায়গায়। সুন্দর একটা সাজানো গোছানো পার্ক, ঢুকতেই ডান দিক বাঁদিকে অপূর্ব সুন্দর সব মূর্তির সারি, তার পাশে বিস্তৃত সবুজ জমি। আমরা এখন আছি উদয়গিরি। এই উদয়গিরিটা কিন্তু ভুবনেশ্বরের উদয়গিরি নয়, এটা কটকের উদয়গিরি। এই ললিতগিরি, উদয়গিরি আর রত্নগিরি, এই তিনটেকে মিলিয়ে কিন্তু একটা বৌদ্ধিস্ট ট্রায়াঙ্গেল বলা হয় আর কি। তো এই তিনটের একটা মারাত্মক সংযোগ রয়েছে, তার হিস্ট্রিটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা শুনে নেবেন। আর এখন এই যে জায়গাটায় আছি, এটা কিন্তু একটা বিখ্যাত পিকনিক স্পট। আর যেহেতু আমরা 1 জানুয়ারিতে এখানে এসেছি, আজকে 1 জানুয়ারি 2024, নতুন বছর শুরু হচ্ছে, তাই প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক করতে এসছেন। রীতিমতো ভিড়, তবে জায়গাটা অপূর্ব সুন্দর। গাছের ছাওয়া রয়েছে বিভিন্ন জায়গায়, আর সবুজ গালিচা পাতা, পুরো ঘাস সুন্দরভাবে মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর পিছনে পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে, দুর্দান্ত সুন্দর লাগছে। যদি এখানে আসেন তাহলে অবশ্যই করে তিনটে একসাথে ঘুরে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই বৌদ্ধিস্ট ট্রায়াঙ্গেল যেটা আছে সেটাও ঘোরা হয়ে যাবে, তার সাথে সাথে তিনটে জায়গাও দেখা হয়ে যাবে। চলুন জায়গাটাতে আরও ভালো করে ঘুরে দেখাই, কী কী আছে না আছে আমিও দেখিনি এর আগে। চলুন সেটা আমরা এক্সপ্লোর করি। চলুন। অপূর্ব সুন্দর সাজানো গোছানো জায়গা। বহু মানুষ বছরের প্রথম দিন এখানে ভিড় করেছেন পিকনিক করার জন্য। তাদের মাঝ দিয়ে এগিয়ে চললাম। লাল পাথরের একটা রাস্তা, দুদিকে সবুজ ঘাস, আর সামনে পাহাড়ের সারি, অপূর্ব সুন্দর ভিউ। লাল পাথুরে রাস্তা বেয়ে বেশ খানিকক্ষণ হাঁটার পর চলে এলাম এই বিস্তৃত জায়গা। এখান থেকে তিন দিকে তিনটে রাস্তা ভাগ হচ্ছে। একদিকে রয়েছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের অফিস, সেখানেই সাজানো রয়েছে অজস্র মূর্তি। বেশ খানিকক্ষণ সেগুলো মন্ত্রমুগ্ধের মতো দেখতে থাকলাম, তারপর সামনের দিকে এগোলাম। প্রচুর মূর্তি ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রচুর মানে প্রচুর, মানে বলে বোঝানো যাবে না, দেখে খারাপ লাগছে। এটাই যে মুসলিম শাসনকালে তখন কিন্তু প্রচুর মূর্তি এরকমভাবে ভেঙে দেওয়া হয়েছে, এবং কালের নিয়মেও অনেক ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শুধু যে মুসলিম শাসনকালেই ধ্বংস হয়েছে তা নয়, অনেক রক্ষণাবেক্ষণের অভাবের জন্য অনেক দিন, দীর্ঘদিন ধরে মাটির তলায় চাপা পড়ে থাকার কারণে অনেক ধ্বংস হয়েছে। উদ্ধার কার্যের সময় অনেক ধ্বংস হয়েছে, অনেক রকমের
কারণের জন্য হয়েছে। তবে বহু মূর্তি কিন্তু ধ্বংসপ্রাপ্ত অবস্থাতেই কিন্তু এখানে রয়েছে, সেটা দেখে খারাপ লাগছে। তবে এটা ভালো লাগছে আরেক দিক থেকে যে এইরকমভাবে জিনিসগুলোকে সংরক্ষণ করা হচ্ছে এবং আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে একটা ভালো উদ্যোগ নিয়ে এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার, ভালো লাগছে। চলুন ঘুরে দেখি, আরেকটু ইতিহাস ঘাঁটা যাক, চলুন। ললিতগিরি থেকে 24 কিমি দূরে তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মর্মকেন্দ্র উদয়গিরি। বয়ে চলেছে কিমিরিয়া নদী উদয়গিরি ও রত্নগিরির মাঝে। রাজ্যের বৃহত্তম বৌদ্ধ কেন্দ্রও উদয়গিরি। 3 মিটার উঁচু ভূমিস্পর্শ মুদ্রায় পদ্ম হাতে মূর্তি হয়েছে লোকেশ্বর বুদ্ধের উদয়গিরিতে। 8 শতকের লিপিও মিলেছে মূর্তিতে। এমনকি 7 শতকের সাহারাপাদা এসেছেন নালন্দা থেকে উদয়গিরি। তন্ত্র মতবাদের প্রথম গুরুও হন সাহারাপাদ। অতীত দিনের ভাস্কর্য রেপ্লিকা করে গড়াও হয়েছে। আর আছে 2000 বছরের প্রাচীন বাপি অর্থাৎ কুয়া। আজও এর জলপানে তৃষ্ণা নিবারণ করেন স্থানীয়রা। জনশ্রুতি, নানান ব্যাধিরও নিরাময় ঘটে এই বাপির পুত জলে। যদিও আমরা গিয়ে এই জলের যা অবস্থা দেখেছি তা মোটেও ভালো লাগেনি। বেশ অপরিষ্কার, নোংরা। বহু পর্যটক এখানে এসে উপর থেকে বহু জিনিসপত্র নিচে ফেলছেন জলের মধ্যে। তাই দয়া করে যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, এইভাবে কোনো ধর্মীয় জায়গার ধর্মে আঘাত করবেন না। এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদেরই দেখতে ভালো লাগবে। তাই পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। সোজা রাস্তা ধরে পাহাড়ের চড়াই বেয়ে আরেকটু উপরে ওঠার পরেই এই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। চারিদিকটা পাহাড়ে ঘেরা আর সামনে ঐতিহ্যবাহী এই জায়গা। সম্ভবত এটা ওনাদের ড্রেনিং সিস্টেম, এখান থেকে জল নিচের দিকে চলে যেত। আর এগুলো হচ্ছে উপাসনা কক্ষ, সমাধিস্থলও কিছু রয়েছে। এই যে গোল গোল সার্কেল করা, আমি যতটুকু যা জানি এগুলো কিন্তু সমাধিস্থল। আর কিছু কিছু জায়গায় এরকম জায়গাতে আবার আছে উপাসনা ক্ষেত্র। এখনো অনেক কিছু খনন করা বাকি, অনেক কিছু এখানে এখনো মাটির তলায় রয়েছে, অনেক কিছু দেখা যাচ্ছে, সব কিছু এক্সপ্লোর হয়নি এখনো। আমরা এই দিন কটক থেকে সাইট সিন হিসাবে দেখে নিয়েছিলাম এই রত্নগিরি, ললিতগিরি, উদয়গিরি এবং ওলাসুনি টেম্পল। এই 4 জায়গায় যাবার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। সেই গাড়ির দাদার নাম্বারও আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা যদি এই সমস্ত জায়গা ওনার সাথে ঘুরতে চান সেক্ষেত্রে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন। এবং আমরা কিন্তু এই সারা জায়গাগুলো সমস্ত যে জায়গা দেখার পর আমরা কিন্তু ওই দিনই সন্ধ্যাবেলা পুরী ফিরে এসেছিলাম ওই গাড়িতেই। সেক্ষেত্রে আমাদের 1000 টাকা আরও এক্সট্রা দিতে হয়েছিল। তো চলুন দেখতে থাকুন উদয়গিরি। অপূর্ব সুন্দর জায়গা, বেশ লোকজনের ভিড় তখনও। কিছু কিছু উঁচু প্ল্যাটফর্ম রয়েছে যার উপরে প্রচুর মূর্তি সাজানো রয়েছে, সেখানে গিয়েও মানুষজন ছবি তুলছেন। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, তারপরে আরেকটু সামনের দিকে তাকাতেই দেখলাম একটা ঘেরা জায়গা, মানে বিভিন্ন হোস্টেল যেরকম টাইপের হয় সেই রকম। দেখে বোঝা যাচ্ছে যে বৌদ্ধিস্টরা এই জায়গায় ধ্যান কক্ষ ছিল, এখানে ধ্যান করতেন বা বিভিন্ন রকম কার্যকলাপের সাথে, ধর্মীয় কার্যকলাপের সাথে যুক্ত ছিল এই জায়গা। এই হচ্ছে সেই কক্ষগুলো। আর একদম সামনে রয়েছে বুদ্ধের এই মূর্তি, অপূর্ব সুন্দর সেই মূর্তি। কটকের উদয়গিরি ঢোকার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। আর এটাও একটা বুদ্ধিস্ট কমপ্লেক্স। এখানে যেটা বিশেষ জিনিস সেটা হচ্ছে পুরো 360 পাহাড়ের ঘেরা। এটা একটা দুর্দান্ত ভিউ। আর ওই যে ট্রায়াঙ্গেলের গল্পটা বললাম, সেই ক্ষেত্রে এখানে একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের রীতিমতো ভিড়,
তো অনেকখানি হাঁটার ব্যাপার আছে, এটা একটা ব্যাপার। অনেকখানি কিন্তু হেঁটে আপনাদেরকে উঠতে হবে। 3টে আলাদা আলাদা প্লেস রয়েছে, সেই সমস্ত জায়গায় গেলে একই টাইপেরই, যেহেতু বুদ্ধিস্ট কমপ্লেক্স, একই টাইপের জিনিসপত্র দেখতে পাবেন, তবে ভালো লাগবে। তো চলুন এগিয়ে যাই সামনের দিকে, ব্লগটাকে কন্টিনিউ করি। ওই মন্দিরের পাশে যে পুকুরের মতো জায়গাটা ছিল সেখানে নামলাম। ওখানে কিন্তু জুতো খুলে নামতে হয়। অনেকেই দেখলাম জুতো পরে চলে যাচ্ছে, এটা ঠিক নয়। যেহেতু ধার্মিক জায়গা, সেহেতু সেই সমস্ত জায়গার ধর্মীয় যে আচার রীতি সেগুলো কি মেনটেন করা উচিত বলে আমার মনে হয়। তো তাই রিকোয়েস্ট করব, যারা যারা এখানে আসছেন তারা এগুলোকে একটু ফলো করুন, কারণ যে কোনো ধর্মের মানুষদেরকে হার্ট করাটা উচিত নয়। তাই জুতোটা খুলেই আসুন। উদয়গিরি দেখে অনেক বেলা হয়ে গেছে, তাই ঝটপট রাস্তার ধারে একটি ধাবায় ঢুকে পড়লাম। এখানে আছে মোটা চালের ভাত, এখানে বিনস আর মূলো ভাজা, একটা শাক ভাজা, মাছের ঝাল, ডাল, আর এটা মনে হচ্ছে পনির বা কোপ্তা সম্ভবত। এই হচ্ছে টোটাল থালি। চলুন খাওয়া শুরু করি। ভাতটা ঠান্ডা। এই যে জিনিসটা, এটা ডালের এক ধরনের বড়া টাইপের, ভালো খেতে, সবজিটা ভালো করেছে। আসতে দে। এই তরকারিটাতে একটা দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমি খেয়ে ফেলেছি তুলসী পাতা দেওয়া। তরকারির মধ্যে কারি পাতাও দেওয়া রয়েছে, একটা কারি পাতা আছে, আর তার সাথে তুলসী পাতাও দেওয়া রয়েছে। মানে আমি প্রথম কোনো তরকারিতে তুলসী পাতা খেলাম, তবে টেস্টটা কিন্তু ভালো করেছে, খারাপ না। চলুন খেয়ে নিই, তারপর কথা বলছি। খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাড়ি আবারও এগিয়ে চলল সবুজের বুক চিরে পাহাড়ি রাস্তায় সোজা উপরের দিকে। ডান হাতে আমাদের সঙ্গী হলো আরেক পাহাড়। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা অপূর্ব সুন্দর। বেশ প্রচুর পরিমাণ লোকজনকে দেখলাম এই রাস্তা দিয়ে হেঁটে, বাইক নিয়ে বা গাড়িতে উপরের দিক থেকে নিচের দিকে নামতে। তারপর সেই দেখতে দেখতেই আমাদের গাড়ি আস্তে আস্তে পৌঁছে গেল আমাদের গন্তব্যের কাছে। গিয়ে আমি অবাক, প্রচুর পরিমাণে গাড়ি সেখানে ভিড় করে আছে। গাড়ি রাখারই জায়গা নেই, রাস্তার পাশেই পার্কিং করা। আর এই হচ্ছে মন্দির চত্বর। হ্যাঁ, আমরা দেখতে দেখতে চলে এসেছি ওলাশুনি টেম্পল, বা অনেকে ওলাশুনি কেভও বলেন, কারণ এই মন্দিরের মধ্যে ছোট্ট একটি গুহা আছে। অপূর্ব সুন্দর এই মন্দির। যদিও এই মন্দির আমি প্রায় 10 বছর আগে ঘুরে গেছি, এখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর বিশেষ করে 1 জানুয়ারি দিন যাবার জন্য প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। এই হচ্ছে ওলাশুনি কেভ। এই এর মধ্যে একটা ছোটো আছে, কেভ আছে। আর এই হচ্ছে ওলাশুনি মন্দির। এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এটা খুব জাগ্রত একটা জায়গা, যার জন্য ভিড় নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা ললিতগিরি, রত্নগিরি আসলে এইখান থেকে ঘুরে যাবেন, এটা কিন্তু বেশ ভালো জায়গা। সামনে প্রচুর পরিমাণ দোকানপাট রয়েছে খাবার দাবারের, সেখান থেকে প্রচুর লোক খাবার দাবার কিনে খাচ্ছেন, অনেকে পিকনিক করছেন। দারুণ জায়গা। ভিতরে ঢুকলাম, যদিও ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি কোনো রকম ভিডিও ভিতরে বানাতে পারিনি। তারপর ঝটপট বেরিয়ে গাড়ির উদ্দেশ্যে নিচের দিকে হাঁটতে লাগলাম। ওলাশুনি টেম্পল থেকে বেরোলাম। এখানে পার্কিং চার্জ 30 টাকা করে। আর আমরা যে লাঞ্চ করলাম আজকে, সেই লাঞ্চে আমরা নিয়েছিলাম 2টো পিস থালি, আর ড্রাইভার দাদা নিয়েছিলেন প্লেন সাদা ভাত, মানে সবজি ভাত আর কি। হ্যাঁ, সাদা থালি বলে এখানে। তো
টোটাল আমাদের পড়লো 230 টাকা। এই হচ্ছে ওভারঅল। এবার চলুন এখান থেকে পরের ডেস্টিনেশনের দিকে যাই, দেখি সেখানে গিয়ে কেমন লাগে। এরপর আমরা চলে এলাম ললিতগিরি। এন্ট্রি ফি 25 টাকা করে ইন্ডিয়ানদের জন্য, আর বিদেশিদের জন্য 300 টাকা। এখানেও স্টিল ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই কিছুই করতে পারিনি। ললিতগিরি থেকে বেরোলাম। ললিতগিরিতে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই আর এখন অ্যালাউ নেই, কিন্তু এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু ললিতগিরিতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটাল অ্যালাউ ছিল। তো তখনকার করা কিছু কিছু স্টিল ছবি হয়তো এখনও আমার কাছে থেকে থাকবে। আমি সেগুলো যদি রিস্টোর করতে পারি তাহলে অবশ্যই করে আমি অ্যাটাচ করে দেবো। 1985 থেকে 92 এর খননে ললিতগিরিতে উড়িষ্যার প্রাচীনতম কারুকার্যমণ্ডিত ইটে গড়া বিশাল চন্দ্রাদিত্য বিহারের চৈত্য হলে সোনা ও রূপোর নানান সম্ভারের সাথে পাথরের 5 পেটিকায় তথাগতের কেশ ও অস্থি মিলেছে। কুষাণ ও ব্রাহ্মী লিপিও মিলেছে মৃৎপাত্রে। সেকালে বৌদ্ধ দর্শন শিক্ষার অন্যতম কেন্দ্র ছিল অনুচ্চ টিলার ললিতগিরি। ধনুকাকৃতি খিলানওয়ালা মন্দিরের ধ্বংসাবশেষ, 4টি বিহার, একটি বিশাল স্তূপও মিলেছে খননে। জাভা ও দক্ষিণ পূর্ব এশিয়ার মন্দির স্থাপত্যে ললিতগিরির প্রতিচ্ছবি মেলে। ভূমিস্পর্শ মুদ্রায় বিশালাকার বুদ্ধ, প্রজ্ঞাপারমিতা, তারা, অবলোকিতেশ্বর, বসুধারা ছাড়াও মহাযান শাখার নানান দেবদেবীর মূর্তি। মিউজিয়ামও হয়েছে প্রত্নতত্ত্বের সম্ভার নিয়ে 1990-এ। গান্ধার ও মথুরা শৈলীর প্রভাব মেলে ললিতগিরির ভাস্কর্যে। শুরুতে হিনযান, পরে মহাযান পন্থীদের দখলে যায় ললিতগিরি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে। যদি না লাগে তাহলে অবশ্যই করে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি আরও ইমপ্রুভ করতে পারবো। আর এই রকম আনকমন জায়গার ঠিকানার হদিশ পেতে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রামেতে আমাকে ফলো করেননি তারা চাইলে কিন্তু ইনস্টাগ্রামেতেও আমাকে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, ওখানে যান, ফলো করুন। আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতে দিয়ে থাকি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রচুর ঘুরতে থাকবেন।